এই মুহূর্তে যারা আমাকে যেখান থেকে শুনছেন সবাইকে আমার আদাব এবং নমস্কার। আজকে আমি কথা বলতে আসছি মিজেলস আউটব্রেক নিয়ে, মানে হামের প্রাদুর্ভাব। তো প্রথমে আসি, হাম বা মিজেলস জিনিসটা আসলে কি। মিজেলস হচ্ছে একটা অ্যাকিউট ভাইরাল ইলনেস, যেটা মিজেলস ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। তো এইটা মেনলি মানুষের শরীরে প্রবেশ করে কিভাবে? মানুষের শরীরে এটা প্রবেশ করে রেসপিরেটরি রুটের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা শ্বসন পথ বলে চিনি। শ্বসন পথের মাধ্যমে প্রবেশ করে। ধরুন একটা মানুষ যার মিজেলস হয়েছে বা হাম হয়েছে, মানুষটা আপনার সামনে এসে হাঁচি বা কাশি দিল, তাহলে তার যে হাঁচি বা কাশির যে ড্রপলেট আছে সেটার মাধ্যমে আরেকটা মানুষকে সেটা সংক্রমিত করতে পারে। কিছু কিছু রিসার্চ বলে থাকে যে একজন মিজেলস আক্রান্ত পেশেন্ট 12 থেকে 20 জন স্বাভাবিক মানুষকে, যারা আনইমিউনাইজড মানে যারা কখনো ভ্যাকসিন নেয়নি, তাদেরকে সংক্রমিত করতে পারে। এবার আসি হামের সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড নিয়ে। হামের সুপ্তিকাল হচ্ছে 10 থেকে 14 দিন, মানে এই সময়ের ভিতরে মিজেলস ভাইরাস একটা রোগীর শরীরে প্রবেশ করলেও তেমন কোনো লক্ষণ প্রকাশ করে না। তারপর এটি ধীরে ধীরে নানান ধরনের লক্ষণ প্রকাশ করতে থাকে। এটাকে আমরা কয়েকটা ফেজে ভাগ করতে পারি। প্রথম ফেজটাকে আমরা বলবো প্রোড্রোমাল ফেজ, এবং এই ফেজে এসে উচ্চ জ্বর দেখা যায়। উচ্চ জ্বর বলতে 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসে, এবং কাশি থাকে, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। এটাকে আমরা একসাথে, এই লক্ষণগুলোকে আমরা 3 CS দিয়ে প্রকাশ করে থাকি। একটাকে বলা হচ্ছে কফ, কোরাইজা অ্যান্ড কনজাংটিভাইটিস। তারপর আসি আমরা একটা স্পেশালাইজড স্পট নিয়ে কথা বলতে, যেটাকে আমরা বলতেছি যে কপ্লিক স্পট। কপ্লিক স্পটটা হচ্ছে আমাদের গালের ঠিক ভিতরের দিকে ছোট সল্ট গ্রেন বা লবণের দানার মতো ছোট ছোট সাদা দাগ দেখা যায়। এটাকে অন্যতম একটা মিজেলস বা হামের অন্যতম একটা ক্লিনিক্যাল ফিচার হিসেবে ধরা হয়। এবার আসি র্যাশ স্টেজে। র্যাশ স্টেজে এসে সাধারণত প্রথমে মুখে র্যাশ ওঠা শুরু হয়, তারপর সেটা ঘাড়ে ছড়ায় এবং এরপরে বুকে এবং পেটে, এবং সবশেষে সেটা হাত এবং পায়ে গিয়ে পৌঁছায়। মেডিকেলের ভাষায় এটাকে আমরা ম্যাকুলোপেপুলার র্যাশ বলে থাকি। এ সময় রুগীর সাধারণত জ্বর বেশি থাকে, এবং ছোট যারা শিশু আছে, শিশুদের বেশি আরও অসুস্থতা সেক্ষেত্রে লক্ষণগুলো প্রকাশিত হতে পারে। হামের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার যেটি হচ্ছে সেটি হচ্ছে তার জটিলতা। এই জটিলতাগুলো কাদের মধ্যে বেশি প্রকাশিত হয়? বিশেষ করে 5 বছর বয়সের ছোট শিশুদের, এবং যেই শিশুরা অপুষ্টিতে ভোগে এবং ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে সাধারণ কিছু জটিলতা দেখা দেয়, যেটি পরবর্তীতে আরও বড় দিকে রূপ নিতে পারে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া এবং কানের ইনফেকশন, এবং অনেক সময় এখান থেকে মস্তিষ্কের সংক্রমণ বা এনসেফালাইটিস পর্যন্ত হতে পারে, যার মাধ্যমে রোগীটির মৃত্যুও হতে পারে। এবার আসি হামের ম্যানেজমেন্ট নিয়ে। হামের আসলে তেমন কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা পদ্ধতি নেই, যেটি আছে সেটি হচ্ছে সাপোর্টিভ। তো এই ক্ষেত্রে রোগীর যদি কোনো কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ না করে, সেক্ষেত্রে আমরা রোগীকে বাসায় থেকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, জ্বর কমানোর জন্য কিছু ওষুধ এবং পুষ্টিকর খাবার সাজেস্ট করে থাকি। অনেক ক্ষেত্রে ডাক্তাররা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে থাকেন বা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে বলেন, কারণ অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন এ ক্যাপসুল খেলে বা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে হামের জটিলতা অনেকাংশে হ্রাস পেয়ে আসে। সব কথাই তো হলো, এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে মিজেলসের প্রতিরোধ কিভাবে করব। মিজেলস প্রতিরোধের বা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে টিকা নেওয়া, ভ্যাকসিনেশন। আপনার শিশুর বয়স যখন 9 মাস পূর্ণ হয়েছে, তখনই এমএমআর বা এমআর ভ্যাকসিনের প্রথম ডোজটি আপনার সন্তান পাবে, এবং যখন 15 মাস বয়স আবার সম্পূর্ণ হবে, তখন এমএমআর বা এমআর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি সে পাবে। এখানে এমএমআর বা এমআর ভ্যাকসিনটি জাতীয় যে টিকাদান কর্মসূচি আছে এবং ইপিআই শিডিউল আছে তার অন্তর্ভুক্ত রয়েছে, এবং এটি বর্তমানে যে মার্চ এবং এপ্রিলের যে মিজেলস আউটব্রেক হয়েছে সেটির পর ইউনিসেফ বাংলাদেশের একটি তথ্য মতে জানা গিয়েছে আর্টিকেল থেকে যে এটি 9 মাস থেকে কমিয়ে এখন 6 মাসে নিয়ে আসা হয়েছে। মানে আপনার সন্তানের বয়স যদি 6 মাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সন্তান প্রথম ডোজটি মিজেলসের ভ্যাকসিনের, এমএমআর ভ্যাকসিনের যে প্রথম ডোজটি সেটি আপনার সন্তান পেয়ে থাকবে। 6 মাস থেকে শুরু করে 10 বছর বয়স পর্যন্ত আপনার সন্তানকে এখন আপনি এর মধ্যে যদি না দিয়ে থাকেন, যদি আনইমিউনাইজড থাকে, আনভ্যাকসিনেটেড থাকে, সেক্ষেত্রে আপনার সন্তানকে অবশ্যই এর মধ্যে আপনি টিকাটি দিয়ে দিবেন। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে
এই ছোটদের রোগ হিসাবে মানে শিশুদের রোগ হিসাবে পরিচিত এই হামটি কি প্রাপ্তবয়স্ক মানুষে হতে পারে? অবশ্যই প্রাপ্তবয়স্ক মানুষে হাম রোগটি হতে পারে। কিভাবে হতে পারে? যদি রোগীটি আনইমিউনাইজ থাকে বা ইমিউনোসাপ্রেসড থাকে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাকে এই এমএমআর ভ্যাকসিন বা এমআর ভ্যাকসিনটা ছোটকালে দেওয়া হয়নি বা যিনি এই টিকাটা নেননি, তার ক্ষেত্রেও হাম সমানভাবে জটিলতা তৈরি করতে পারে। আমার মেডিকেল কলেজে হাম আক্রান্ত যে শিশুগুলো ভর্তি হয়েছে তাদের মায়েদের সাথে আমি আজকে কথা বলে একটি বিশেষ ব্যাপারও জানতে পারলাম যে যারা মেনলি 9 মাস এবং 15 মাস এই ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে যে কোনো একটি দিয়েছে আরেকটি দেয়নি, তারাও হামে আক্রান্ত হয়েছে। যাদের শিশুরা 9 মাসের ডোজটি দিয়েছে কিন্তু 15 মাসের ডোজটি তারা কমপ্লিট করেনি, তাদের শরীরে প্রপারলি ইমিউনিটি তৈরি হয়নি হামের বিরুদ্ধে, সেজন্য তারা এখন হামের লক্ষণ নিয়ে হসপিটালে ভর্তি আছে। তাহলে বুঝলেন তো হাম প্রতিরোধে টিকাদান বা ভ্যাকসিনেশনের গুরুত্ব আসলে কতটুকু। তাহলে সংক্ষেপে এখন যদি বলি যে হাম অত্যন্ত আসলে সংক্রামক একটা ভাইরাসজনিত রোগ। এটা আসলে সঠিক সময়ে প্রতিরোধ না করা যায় সেক্ষেত্রে মারাত্মক জটিলতা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে লক্ষণ বা জটিলতা প্রকাশ পাবার সাথে সাথেই আপনার সন্তান বা রোগীকে নিয়ে অবশ্যই নিকটস্থ হসপিটালে চলে যাবেন এবং কোনো রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে এত কথার পরেও একটা সুখবর কি জানেন? এই হাম হচ্ছে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটা রোগ। আপনার সন্তানকে সঠিক সময়ে টিকা দান, একটু সচেতনতা বৃদ্ধি এবং লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসা প্রদানের মাধ্যমে আপনিও আপনার সন্তানকে নিরাপদে রাখতে পারবেন। আমার এই ভিডিওটি আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিজনের সাথে শেয়ার করে দিবেন এবং তাদেরকেও সচেতন থাকতে বলবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।